কোরবানির ঈদের জন্য পশু কিনতে দল বেঁধে যাওয়ার আনন্দই আলাদা। শিশু, যুবক, বৃদ্ধ সবাই মিলে একসাথে কোরবানি পশু কিনতে যান। কিন্তু প্রযুক্তি সেই আনন্দে ভাগ বসাচ্ছে। কোরবানি পশু এখন মিলছে অনলাইনে। হাটে গিয়ে পশু কেনার ঝামেলা এড়াতে চান এমন ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কোরবানির পশুর এই অনলাইন হাট। আমন্ত্রণ সবাইকে। রাত ৯টায় বাংলাদেশে আজ থাকছে অনলাইনে কোরবানির হাট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। দেশ বিদেশের আরো খবর জানাতে আপনাদের সাথে থাকছি আমি কাজী মহুয়া। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান। আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রুজমিলা হক। শুরুতেই জানাবো আজ সারাদিনের শিরোনাম হয়েছে যে খবরগুলো। আওয়ামী লীগ নেতা খুনের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, সড়কে অবরোধ, বাড়িঘরে হামলা ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ কর্মীরা। যে কোনো প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিধান রেখে সংস্কার হচ্ছে কোম্পানি আইন, অপব্যবহারের আশঙ্কা ব্যবসায়ীদের। এবং শেখ জামালকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হল শেখ রাসেল। রাত ৯টায় বাংলাদেশে এছাড়া আরো দেখবেন ঋণ খেলাপি মামলায় তারেক কোকো সহ ড্যান্ডি ডাইংয়ের ১০ পরিচালকের বিরুদ্ধে সমন, ১৪ই নভেম্বর হাজিরের নির্দেশ। এবং ভুয়া এজেন্টের খপ্পরে পড়ে এবার হজে যেতে পারেননি অর্ধ শতাধিক যাত্রী, লিখিত অভিযোগ জানিয়েও ফল পায়নি তারা। রাত ৯টায় বাংলাদেশের নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RWT রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। ইমেল ও ফেসবুকেও মতামত দিতে পারেন। আমাদের ইমেল করুন ratnota@independent24.tv এই ঠিকানায়। আর ফেসবুকে মতামত দিন facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরব রাত ৯টায় বাংলাদেশে। উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ইকবাল আজাদ নিহত হওয়ার প্রতিবাদে সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পরিস্থিতি থমথমে। পরিস্থিতি মোকাবিলায় ৩ প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রহিম বিজনের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। সকালে ঢাকা সিলেট মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে আজাদ সমর্থকরা। পরে আওয়ামী লীগের নিহত নেতার উপর হামলাকারী সন্দেহে ৭ জনের বাড়ি ও একটি মুরগির খামারে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও ৫-৬টি বাড়ি। এতে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। পরিস্থিতি মোকাবেলায় দুপুরে এলাকায় মোতায়েন করা হয় ৩ প্লাটুন বিজিবি। এলাকায় মোতায়েন আছে অতিরিক্ত পুলিশও। আজাদ সমর্থকদের অভিযোগ, আওয়ামী লীগ নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ১০-১২টা বললাম একসাথে প্রাইভেট কারের ভিতরে ঢুকাইয়া দিই, তখন একটা গাই আপনার ওই জায়গায় লাগার পরে আমি দরজাটা খুললা বাইর করি। বাইর করার পরে একটু ফাল দিয়া সামনে গেছে, পরে পিছনে দিয়ে আইসা আপনার বাবু পরবর্তী গাড়িটা মারছে। প্রথম গাড়িটা আপনার গাড়ির বসা অবস্থা দিছে সুহেল। এখানে মনে করেন যে এরকম কোনো কিছু হয় নাই, যে কারণে মনে করেন যে এরকম ঘটনা ঘটতে পারে। এইটার কঠোর বিচার এবং শাস্তি দাবি করি। আওয়ামী লীগ নেতার খুনি গ্রেপ্তার হয়েছে বলে দাবি করছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মূল হত্যাকারী যিনি তাকে আপনার বল্লম দিয়ে গাই মেরেছেন, তাকে আমরা গ্রেপ্তার করছি, বল্লম সহ গ্রেপ্তার করছি। এখন কিছুটা উত্তেজনা আছে, তবে আমাদের নিয়ন্ত্রণে আছে। জোহরের নামাজের পর শহরের লোকনাথ ময়দানে ইকবাল আজাদের নামাজের জানাজার পর মরদেহ ঢাকায় নেওয়া হয়। কানাডা প্রবাসী ছেলে দেশে ফিরলে এই আওয়ামী লীগ নেতাকে সমাহিত করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আমাদের প্রতিবেদক মাহবুবুল আলম লাভলু এখন সরাইলে আছেন, সেখানকার পরিস্থিতি জানতে কথা বলছি তার সাথে। লাভলু, আওয়ামী লীগের নেতার হত্যার নেপথ্যের কোনো কারণ আপনি জানতে পেরেছেন কি? জি মহু, আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন, তো আসলে আমি সরাইলের পুরো এলাকা ঘুরে এখন আমি এই মুহূর্তে ঠিক ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছি। তো আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এবং যে ইকবাল আজাদ নিহত হয়েছেন তার পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি। তো একটা জিনিসকে কিন্তু এখানে স্পষ্ট হয়ে উঠেছে যে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি একদমই প্রকাশ্যে ঘটেছে এবং কারা কারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে সেটিও কিন্তু আপনি দেখেছেন যে প্রতিবেদনে নাম সহ প্রচারিত হয়েছে। তো একটা বিষয় আমি অনুসন্ধানের চেষ্টা করেছি এখানে এসে, সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পেছনে ইন্ধনদাতা কারা থাকতে পারে এবং কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এলাকাবাসী প্রকাশ্যেই আঙ্গুল উঁচিয়ে বলেছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে উপজেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী এবং উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর এই হত্যাকাণ্ডের পিছনে ইন্ধন জুগিয়েছেন। এবং যখন ঠিক হত্যাকাণ্ডটি ঘটে এলাকাবাসী এমনও বলেছে যে সেই হত্যাকাণ্ডের জায়গা থেকে 10 থেকে 15 গজ দূরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পরিস্থিতিটা দেখেছেন। আরেকটি বিষয় আপনাকে আমি মাহবুব, আসলে কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, যে কি কারণে এটা হয়েছে? জি, আমি কারণ সম্পর্কে অনুসন্ধান চালিয়েছি। সেটি হচ্ছে যে দলীয় অভ্যন্তরীণ যে একটা কোন্দল সেটি কাজ করেছে। বিশেষ করে গত পরশুদিন এখানকার একটি ইউনিয়ন যুবলীগের কমিটি করাকে কেন্দ্র করে ইকবাল আজাদ সমর্থক নেতাকর্মী এবং আপনার উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর এবং মাহফুজ আলী যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সাথে একটি দ্বন্দ্ব ছিল। আসলে আওয়ামী লীগের যে নেতা নিহত হয়েছেন ইকবাল আজাদ, তিনি কিন্তু এলাকায় খুবই স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে পরিচিতি ছিলেন এবং খুবই জনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি চাচ্ছিলেন যে, আমরা বুঝতে পেরেছি রাজনৈতিক প্রতিপক্ষতা হয়তো একটা কারণ হতে পারে। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিবেদক লাভলুর সাথে। সোনালী ব্যাংকের অর্থ আদায়ের মামলায় ড্যান্ডি ডাইং এর পরিচালক, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সহ 10 জনের বিরুদ্ধে সমন জারি করেছে ঢাকার অর্থ ঋণ আদালত। আসামিদের 14 নভেম্বর আদালতে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। 2001 সালে 16 অক্টোবর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে 12 কোটি টাকা ঋণ নেয় ড্যান্ডি ডাইং। পরিশোধ না করায় সুদে আসলে 11 বছরে তা প্রায় 4 গুণ হয়ে যায়। 45 কোটি 49 লাখ টাকা ফেরত চেয়ে ঋণ আদায়ে 2 অক্টোবর অর্থ ঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। ড্যান্ডি ডাইং এর পরিচালক হিসেবে তারেক রহমান ও আরাফাত রহমানকেও মামলার আসামি করা হয়। শুনানি শেষে 1 নম্বর অর্থ ঋণ আদালতের বিচারক রবিউজ্জামান আসামিদের 14 নভেম্বর আদালতে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেয়। তারেক রহমান এই ড্যান্ডি ডাইং কোম্পানির পরিচালক ছিলেন এবং তিনি পার্সোনাল গ্যারান্টি দিয়েছেন এই ঋণ পরিশোধ করার জন্য, সে কারণে তাকে সম্পৃক্ত করা হয়েছে, তারেক রহমান এবং আরাফাত রহমান দুজনকে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, সরকার হলমার্ক কেলেঙ্কারি ধামাচাপা দিতে এই মামলা করেছে। জনাব তারেক রহমান সহ বাকি পরিচালকদের নামে মামলা করার অর্থ হলো এই যে হলমার্ক নিয়ে সরকার যে কেলেঙ্কারিতে ডুবে আছে এবং জনগণের দৃষ্টিতে এখানে আকৃষ্ট, ওইখান থেকে জনগণের দৃষ্টিকে অন্যত্র সরাবার জন্য সরকার এই ষড়যন্ত্র করে ড্যান্ডি ডাইং এর পরিচালক দেখিয়ে তারেক রহমান সহ অন্য সকলের নামে মামলা করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান বর্তমানে সরকারের বিশেষ অনুমতিতে চিকিৎসার জন্য বিদেশে আছেন। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা পরীক্ষা চলাকালে বিশেষ ধরনের ঘড়ি ব্যবহার করে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তরও জানিয়ে দিত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং খিলগাঁওয়ের তালতলা এলাকায় অভিযান চালিয়ে এদের ধরা হয়েছে। এগুলো কোনো সাধারণ ঘড়ি নয়, এগুলোতে পাঠানো যায় SMS। বিশেষ এই যন্ত্র ব্যবহার করেই ভর্তি পরীক্ষায় হতো জালিয়াতি। আটকরা পরীক্ষা শুরুর আগে কৌশলে প্রশ্নপত্র বাইরে নিয়ে আসতো।
ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের উত্তর জানিয়ে দিত। এজন্য একজনের কাছ থেকে নেওয়া হতো 1 থেকে 1.5 লাখ টাকা। মোবাইল এসএমএস লেখে, মোবাইল এসএমএস অথবা কম্পিউটারে এসএমএস লেখে, মডেম যুক্ত লেখে এই ঘড়িগুলোর ভিতরে সিম থাকে, ওই সিমের ভিতর ফরওয়ার্ড করে। আর উনি আমাদেরকে যে সানি যে এক্সপার্টগুলো পাঠায়, ওরা আমাদেরকে একটা পাঠায় দেয়, আমরা ফরওয়ার্ড করি ঘড়িতে। পুলিশ জানায় ভর্তি পরীক্ষায় এভাবে কারসাজির চুক্তি করার পর টাকার জন্য এক শিক্ষার্থীকে অপহরণ করে আটকরা। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল থেকে উদ্ধার করা হয়। 1 এর জন্য সি, 2 এর জন্য বি, 3 এর জন্য ডি, এরকম করে লেখেন। লেখে ওনারা এই ঘড়িগুলো, যেই ঘড়িগুলো আসলে ঘড়ি না, এক ধরনের ছোট মোবাইল, টাচ স্ক্রিনের মোবাইল, এর মধ্যে তারা উত্তরগুলোকে সরবরাহ করে দেন। আর এভাবেই অল্প সময়ের মধ্যে টাকার বিনিময়ে এই ঘড়ি পাওয়া অ্যাপ্লিক্যান্টরা ঘড়ি থেকে উত্তরগুলো যথাযথভাবে সমাধান করে থাকেন। আটকদের মধ্যে 2 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, আছেন দুর্নীতি দমন কমিশনের একজন সহকারী পরিদর্শকও। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জালিয়াতির এই অভিনব পদ্ধতি নিয়ে নটা বাংলাদেশের শুরুতে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। বেশ কিছু মতামত এসেছে। আমির, দর্শকরা কি বলছেন এই সম্পর্কে? দর্শকদের প্রথম যে মতামতটি আমি দেখছিলাম সেটি এখন মোহাম্মদ তাফিম যেটা বলছেন, যে তিনি বলছেন যে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু নজরে আসলো অনেক পরে। লামিয়া বলছেন যে ধরনের ঘটনা চললে আসল মেধাবীদের কি হবে। ইস্তেয়াকের কথাটা অনেকটা এরকম যে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থীরূপী শিক্ষা সন্ত্রাসীরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে পড়ছে। আর এ ধরনের লোকজন যদি থাকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, তাহলে অস্থিরতাটা অস্বাভাবিক নয়, এটাই অস্বাভাবিক। ঠিকই বলেছেন আপনি। ওবায়দুর রহমান বলছেন ভর্তি পরীক্ষা শুধু নয়, পিএসসি সহ সরকারি নিয়োগের প্রতিটি পরীক্ষায় জালিয়াতি হচ্ছে। আসলে বিশেষ করে যারা সারা বছর পড়াশোনা করে কোনো পরীক্ষা সামনে রেখে, তাদের জন্য এটা খুবই দুঃখজনক একটি বিষয়। একটা বিষয় দেখছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা হয় সেগুলোতে সবসময় নজরদারি হয়, কিন্তু বাইরের যে কেন্দ্রগুলো সেখান থেকে আসলে বেশি প্রশ্নপত্র ভাসের বা এই ধরনের জালিয়াতির বিষয়গুলো উঠে আসছে। এই ধরনের মন্তব্য দেখছিলাম। যাই হোক, মির আরো কিছু মন্তব্য আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমার কাছে আরো কিছু খবর রয়েছে, সেগুলো জানিয়ে দিচ্ছি। রাঙামাটি সদরের কাছে ভেদভেদি এলাকার উলুছড়া গ্রামে সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত এবং আরো 5 জন আটক হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 2 দল সশস্ত্র কর্মীর মধ্যে প্রচণ্ড গোলাগুলির খবর পেয়ে সেনাবাহিনীর রাঙামাটি ব্রিগেড থেকে একটি দল উলুছড়ার পাহাড়ি গ্রামে গিয়ে প্রতিরোধের মধ্যে পড়ে। সশস্ত্র ব্যক্তিরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। সেনাবাহিনীর শতাধিক রাউন্ড গুলি বিপরীতে সশস্ত্র ব্যক্তিরা অন্তত 500 রাউন্ড গুলি বর্ষণ করে বলে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন। জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে কেন পেশাগত অসৎ আচরণের অভিযোগ আনা হবে না এবং কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 15 দিনের মধ্যে অ্যাডভোকেট তাজুল ইসলামকে বিষয়ে আদালতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জামায়াত নেতা নিজামীর বিরুদ্ধে মিসবাউর রহমান চৌধুরীকে জেরার এক পর্যায়ে তাজুলকে শিবির কর্মী বলেন মিসবাউর। সোমবার শুনানি শুরুর আগে সাক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তাজুল। ট্রাইব্যুনালে অপারগতা জানালে আদালত ছেড়ে যান তাজুল। এ কারণে আইনজীবীর বিরুদ্ধে পেশাগত অসৎ আচরণের অভিযোগ আনা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করার সময় আবারও বাড়ানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। ভোটার তালিকা হালনাগাদ করার সময় আবারও বাড়ানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। দুপুরে নির্বাচন কমিশনে তিনি একথা জানান। তিনি বলেন, কিছুদিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্দিষ্ট কিছু নিবন্ধন কেন্দ্র ঠিক করে দেবে নির্বাচন কমিশন। 4-5 দিন আগে থেকেই ভোটারদের এ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। ভোটাররা নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে এসে তালিকা হালনাগাদ করার সুযোগ পাবে। যদি এটাকে গ্রহণ করে তাহলে নিশ্চয়ই জননেতারাও যে আমরা
মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে 4টি পল্টনের মধ্যে 3টি বন্ধ থাকায় মাওয়া কাউরাকান্দি রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে দুই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অনেক যানবাহন। এর প্রভাব পড়েছে দৌলতদিয়া ফেরিঘাটেও। মাওয়া ঘাটের 3 নম্বর পন্টুন ঘাটে সংযোগ সড়কে ফাটল দেখা দেয় সোমবার সকালে ঘাটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এখন শুধু চালু আছে 1 নম্বর পন্টুন। তবে সংযোগ সড়ক সরু হওয়ায় শুধুমাত্র জিপ, মিনিবাস ও প্রাইভেট কার পারাপার করা হচ্ছে। 3 নম্বর ঘাটটা মানে যানমাল নিরাপত্তার জন্য আপাতত বন্ধ করার পরিকল্পনা হয় এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়, মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে যে চৌরাস্তা ঘাট যে নতুন ঘাটটি তৈরি করা হচ্ছে সেখানে আমরা রোরো ফেরিঘাটটা শিফট করব। মাওয়ার পন্টুন বন্ধের প্রভাব গিয়ে পড়েছে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে। সেখানেও বেড়েছে যানজট, আটকা পড়েছে ট্রাক ও যাত্রীবাহী বাস। বিআইডব্লিউটিসি ঘাট ম্যানেজার নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, 8টি রোরো ফেরি এবং 3টি ছোট ফেরি চলাচল করছে। ভুক্তভোগীরা বললেন, মাওয়ার সমস্যা তৈরির পর থেকে প্রতিদিন এমন যানজট হচ্ছে। ফেরি পারাপারের জন্য এখানে জামে পড়ে আছে 2 দিন ধরে। ঠিক আছে, আমাদের খুব কষ্ট সীমা নেই, খুবই কষ্ট আমাদের। একটা গরু যদি মারা যায়, একটা গরু দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম। 10টা রওনা দিছি, এখনো পর্যন্ত কোনো পারাপারের সারা রাত ঘাটে জামে পড়েছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের এই নৌ রুটে চলাচলের নিশ্চয়তা দিতেই বারবার ঘাটে সংস্কার কাজ চালালেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হচ্ছে না। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দিনে যানজট থাকলেও এই মুহূর্তে যানজট নেই, তবে যানবাহন কিছুটা ধীর গতিতে চলছে। রোববার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 40 কিলোমিটার রাস্তায় যানজট দেখা দেয়। কুমিল্লার গোমতী সেতুর উপর দিয়ে গতিসীমা 20 কিলোমিটার নির্ধারণ করে দেয় ও ঈদ ও পুজোয় ঘরমুখো মানুষের যাতায়াতের কারণে যানজটের তৈরি হয়। যানজট নিরসনে সকাল থেকে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের 4টি দল যৌথভাবে কাজ করছে এবং ঈদ পর্যন্ত এই তৎপরতা চলবে। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন কথা বলছি কুমিল্লা প্রতিনিধি দিলরুবাইয়াত সৌরভীর সাথে। সৌরভী, এখন গাড়ির চাপ কেমন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে? এই পূজার পাশাপাশি হওয়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভোরবেলা থেকেই যানবাহন অতিরিক্ত চাপ থাকার সেই সাথে গরুবাহী ট্রাক যানজট সৃষ্টি করে প্রায় 40 কিলোমিটার ছড়িয়ে পড়ে। বেলা 11:30 জেলা প্রশাসক রাজাউল আহসানের তদারকিতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপার ও সদর সার্কেলের নেতৃত্বে 4টি বিশেষ টিম মহাসড়কে যানজট নিরসনের তদারকি চালিয়ে যানজট নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। কিন্তু যানবাহন প্রচন্ড চাপের কারণে কোথাও কোথাও স্বাভাবিক গতি, আবার কোথাও ধীর গতিতে যান চলাচল ছিল বিকাল পর্যন্ত স্বাভাবিক। সন্ধ্যা মহাসড়কের পাশে 6টি গরু বাজার থাকার কারণে গরুবাহী ট্রাক থেকে গরু উঠে নামার ফলে কিছুটা যানজট সৃষ্টি হয়। কিন্তু গরু বাজার এলাকা যানজট হওয়ার আশঙ্কা পূর্ব থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে কিছু বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছিল। সৌরভী, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা প্রতিনিধি দিলরুবাইয়াত সৌরভী জানাচ্ছিলেন সেখানকার যানজটের পরিস্থিতি। গরুর হাট বসানোর কাজে দলীয় নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতার অভাবে সারা দেশে যানজট আর চাঁদাবাজি রোধে সরকার সফল হতে পারেনি বলেও জানান তিনি। সোমবার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মন্ত্রী। রাজনৈতিক কর্মী, নেতা বলে জড়িত আছে, এটা সত্য কথা, এবং সকলের সহযোগিতা ছাড়া চাঁদাবাজিও বন্ধ হবে না এবং একেবারেই নির্মূল করা যাবে না এবং যানজটও বন্ধ করা যাবে না। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও দিনে যানজট থাকলেও সন্ধ্যার পর তা কিছুটা কমে এসেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন কথা বলছি টাঙ্গাইল প্রতিনিধি আহসানুল হকের সাথে। আহসান, আমরা যেমনটি জানি যে এখন যানজট কিছুটা কমেছে, কর্তৃপক্ষ যানজট মুক্ত রাখতে কি ব্যবস্থা নিয়েছে? আহসান, আপনাকে ধন্যবাদ। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি আহসানুল হক জানাচ্ছিলেন সেখানকার যানজটের অবস্থা। ভুয়া এজেন্ট ও প্রতারকদের খপ্পরে পড়ে এবার হজে যেতে পারেননি অনেকেই। এদের অন্তত 21 জন এ বিষয়ে হজ অফিসে লিখিত অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি।
আটক হয়নি কোনো প্রতারকও। তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহায়তায় আটক হয়েছেন একজন প্রতারক। বিকেল ৩টা নাগাদ হজ ক্যাম্প থেকে যখন শেষ কাফেলাটি বের হচ্ছিল তখন হজ অফিসে অভিযোগ জানাচ্ছিলেন পাবনার আহেদ আলী ও বকর উদ্দিন। তাদের অভিযোগ আব্দুল সালাম ওরফে নসু নামে এক ব্যক্তি হজে নেবার কথা বলে তাদের কাছ থেকে নিয়েছেন প্রায় ৬ লাখ টাকা। সর্বস্ব হারিয়ে বয়স্ক এই দুই ব্যক্তি সাহায্য চান সাংবাদিকদের কাছে। এ বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে খোঁজ করা হলে প্রতারক নসুকে পাওয়া যায় বিমানবন্দরের টার্মিনাল। দুজনে টাকা মেরে নিজের নামে ভিসা করে হজে যাচ্ছিল নসু। ধরা পড়ার পর সে সবকিছু স্বীকার করে। ওনাদের টাকা রিটার্ন পাবে কিভাবে আপনি রিটার্ন? ওই আমার বাড়ির সাথে লোক, আমি রিটার্ন পাবো। পরে উত্তেজিত জনতা পুলিশে দেয় নসুকে। এ বিষয়ে পাবনার সংশ্লিষ্ট থানায় মামলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হজ এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন বিমানমন্ত্রী ফারুক খান। তিনি জানান এবার 300 ফ্লাইটে 1,09,573 জন যাত্রী হজ পালনে সৌদি আরব গেছেন, তবে এর মধ্যে মারা গেছেন 50 জন। এই ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা প্রতিটা বিষয় দেখবে, দেখে যে রিকমেন্ডেশন হবে তার উপর ব্যবস্থা নেওয়া হবে। এবার জানাবো পূজার খবর। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। জবরদস্তি ও অকল্যাণের প্রতীক মহিষাসুর বধের চূড়ান্ত পর্যায়ে। অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশন সহ কয়েকটি স্থানে কুমারী পূজা হয়ে থাকে। এবার 5 বছরের শিশু আদ্রিতা চক্রবর্তী ত্রিথাকে কুমারী নির্বাচন করা হয়। বাবা মানিক চক্রবর্তী ও মা রাখি গোস্বামীর মেয়ে আদ্রিতা ফুলকুড়ি নার্সারি স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী। রাত 11:47 থেকে শুরু হবে সন্ধি পূজা। পূজার পর এবার জানাবো কোরবানির পশু বেচাকেনার খবর। চট্টগ্রামে কোরবানি ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা। সিটি কর্পোরেশন এলাকায় 7টি বড় পশুর হাটে টাকা শনাক্তকরণ যন্ত্রের ব্যবস্থা হলেও এখনও ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় অর্ধশত হাট। ঈদ এলেই তৎপর হয়ে ওঠে জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্রের সদস্যরা। কুরবানি ঈদে পশুর হাটে নগদ লেনদেন বেশি হওয়াকেই সুযোগ হিসেবে নেয় তারা। আর কেনাকাটার তারাই বেশিরভাগ সময়ই এসব জাল নোট চিনতে ভুল করে ক্রেতা বিক্রেতারা। আসল টাকা আর নকল টাকা কিন্তু চেনার মধ্যে পার্থক্য অনেকই, কিন্তু আসল টাকা চিনব কি করে? একই নোট দেখা যাচ্ছে, নতুন যেগুলো নোট আসতেছে ওগুলো কিন্তু চেনার মতো উপায় নেই। সাম্প্রতিক সময়ে জাল নোটের বেশ কয়েকটি বড় চালান ধরা পড়ার খবরে আতঙ্কটা সবচেয়ে বেশি কোরবানি পশুর হাটের ব্যবসায়ীদের। ব্যাপারীরা গরু নিয়ে আসে, এরা গরু বিক্রি করে, আমরা হাসিলদাররা হাসিল নেওয়ার সময় অনেক সময় ঝামেলার মধ্যে আমরা এই টাকাটা অনেক সময় শনাক্ত করতে টাইমটা চলে যায়। সিটি কর্পোরেশন এলাকার 7টি এবং আশপাশের উপজেলাগুলোতে রয়েছে অন্তত 50টি পশুর হাট। অথচ এই সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে এসেছে মাত্র 15টি টাকা শনাক্তকরণ যন্ত্র। সেই ব্যাপারে আমরা ব্যাংক সোনালী ব্যাংক কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করি এবং আমাদের অফিসারদেরকে কিভাবে জাল টাকা শনাক্ত করতে হয় সেই আপনার মানি ডিটেকশন মেশিন যেটা আছে সেটা আমরা ওনাদেরকে সরবরাহ করবো এবং অলরেডি করছিও। জাল নোট ধরতে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার খবরে খানিকটা আশ্বস্ত হলেও মাত্র 15টি শনাক্তকরণ যন্ত্রে এই সংকট নিরসন না হওয়ার শঙ্কায় রয়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। ওয়াহিদ জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে পুলিশের টহল না থাকায় কোরবানি পশু নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া সহ কয়েকটি চরের মানুষ। দুর্গম চরগুলোতে প্রায় ডাকাত দল হানা দিয়ে পশু নিয়ে যাচ্ছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উপর দিয়ে বয়ে গেছে যমুনা নদী। নদীর বুকে জেগে ওঠা আলোকদিয়া, কানাইদিয়া, মধ্যনগর এবং চর শিবালয় গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটি খামার। খামারিরা জানান এবারের কোরবানির ঈদেও এখান থেকে 50,000 পশু বিক্রির উদ্দেশ্যে নেওয়া হবে ঢাকার বিভিন্ন হাটে। তবে ঈদের আগ মুহূর্তে রাতে ডাকাতের হানা ঠেকাতে নদীপথে পুলিশ টহলের দাবি জানিয়েছেন তারা। আমরা 2 পয়সার জন্য নিয়ে যায় বেশি হলে হেইটার চুরি ডাকাইতে নিয়ে যায়, তাহলে কিবা করে আমরা লিখে কিবা করে সহ্য করব। রাত 9টা-10টার দিকে ভোর 3টা পর্যন্ত এরা নদীর পাড় দিয়ে টহল পুলিশ একটু ডিউটি করে, তাহলে আমাদের কৃষকের সুবিধা হয়। রাজধানীর বড় পশুর হাট গাবতলীর গরুর একটি বড় অংশ আসে শিবালয়ের চরাঞ্চল থেকে, যে কারণে পশুপালন এই চরের মানুষের আয়ের অন্যতম উৎস। কিন্তু গত বছর ভারত থেকে বেশি গরু আসায় লাভের মুখ দেখতে পারেননি এখানকার খামারিরা। যদি ইন্ডিয়ান গরু বন্ধ না করে তাহলে আমরা প্রচুর একটা লস খাওয়া যাইতেছে ইন্ডিয়ান গরু যদি ছাড়ে, আর এই গরুটা যদি না ছাড়ে তাহলে আমরা একটু লাভবান হইতে পারব।
খামারিদের নিরাপত্তায় ইতিমধ্যে যমুনাচর এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমরা নদীতে নৌটহলের ব্যবস্থা করেছি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি পশু এখন মিলছে অনলাইনে। হাটে গিয়ে পশু কেনার ঝামেলা এড়াতে চান এমন ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কোরবানি পশুর এই অনলাইন হাট। ইন্টারনেটে খুঁজলেই এমন কতগুলো ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায় যেগুলোতে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। এসব ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে কেনা যায় পছন্দের গরুটি। ওয়েব কোরবানি নামের একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে তারা জানায় তাদের ওয়েবসাইটে ছবি দেয়া প্রায় সব গরু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। উদ্যোক্তারা বলছেন পশুর হাটের চেয়ে ইন্টারনেটে গরু কেনার সুবিধা অনেক। যেমন নির্দিষ্ট ওয়েবসাইটে সার্চ দিলেই অনেকগুলো গরুর ছবি দেখা যায়। প্রতিটি ছবির পাশে গরুর উচ্চতা, ওজন, দাম, এক কথায় গরুর পুরো বর্ণনা দেয়া আছে। আর কেনার পর উদ্যোক্তারাই ক্রেতার হাতে গরুটি পৌঁছে দেন। আপনি এখানে বিভিন্ন গরুর ছবি দেখতে পাচ্ছেন। আপনি আমাদের যদি ওল্ডার পোস্টে যান, আপনি অন্য গরু, আমাদের যতগুলো গরু আছে সবগুলো যদি রাখা আছে এখানে, তো সেটা আপনি আগে পিছু করে দেখতে পাচ্ছেন। তারপরে ধরেন আপনার একটা গরু, যে কোনো একটা গরু সম্বন্ধে আপনি জানতে চান, আপনি যদি মাউস ওভার করেন তখন দেখবেন গরুটার নাম্বার কত, 15 নম্বর গরু, এটার মূল্য কত বা কার কাছে বিক্রয় করা হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। যেমন এখানে দেখা যাচ্ছে 11 নম্বর গরু 50,000 টাকা দাম। ইন্টারনেট থেকে ছবি দেখে গরু কিনেছেন এমন কয়েকজন ক্রেতা বলছেন অনলাইনে কোরবানির পশু কিনলে অনেক ঝামেলা এড়ানো যায়। কনফিউজড হয়ে যায় যে আমি কোন সাইজের গরুটা কত প্রাইস ছিল, এটা একটা ব্যাপার। কিন্তু এখানে আমি ফিক্সড একটা জিনিস দেখতে পাচ্ছি যে গরুর উচ্চতা দেওয়া আছে, ওজন দেওয়া আছে, ফিক্সড প্রাইস দেওয়া আছে। মানে এই তিনটা কম্বিনেশন আমি এই সুবিধাটা বাজারে পেয়ে থাকি না। এ পর্যন্ত 3 থেকে 4টি প্রতিষ্ঠান অনলাইনে কোরবানির পশু কেনাবেচা করছে, যাদের কারো রয়েছে নিজস্ব ফার্ম, আবার কোনো কোনো প্রতিষ্ঠান অন্য উৎস থেকে সংগ্রহ করে ঢাকায় গরু সরবরাহ করছে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর জানতে চলে যাব মীর আহসানের কাছে। মীর, আজ কি জানাচ্ছেন? জানেন যে কোম্পানি আইনের যে বিষয়টা ছিল, যে ডেস্টিনির যে অনেকগুলো প্রতিষ্ঠান অনেকটা সমস্যায় পড়েছে, যে কারণে সরকার প্রশাসক নিয়োগ করতে চাচ্ছিল, যার কারণে কোম্পানি আইনের সংস্কার আনা হচ্ছে। সে সংক্রান্ত আর ঈদকে নিয়ে চামড়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে বিস্তারিত খবর। কোম্পানি আইন সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়ায় বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগে সরকারকে ক্ষমতা দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, প্রশাসকের ক্ষমতার বিষয়টি সরকারিভাবে গেজেটে দেয়া থাকবে। সরকারি এই সিদ্ধান্ত বেসরকারি খাতে কোনো সমস্যা তৈরি করবে না বলেও জানান তিনি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, প্রশাসক নিয়োগে বিধান রেখে কোম্পানি আইনের যে সংশোধন আনা হয়েছে তার অপব্যবহার হতে পারে, ফলে কালো আইন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। পারে যে কোনো কোম্পানি যদি ওই ধরনের কাজ করে তাদেরকে তারা হয়তো ওনারা মানে তদন্ত করতে পারে বা এ ধরনের কিছু করতে পারে। তবে গড়ানে একটা আইন করে নেবে যে কোনো কোম্পানিকে যে কোনো সময়, এটা তো এখন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার জন্য কিন্তু এই ধরনের একটা মিসইউজ যদি হয়, আমরা ভয় পাচ্ছি যে মিসইউজ হয় কিনা। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যে কোনো কারণে জিম্মি হতে পারে, যে কারণে জিম্মি হতে পারে, এবং আমরা মনে করি এটা একটা কালো আইনে পরিণত হবে। এটা সরকার যদি কোনো বা রাজনৈতিক কারণে যদি মনে করে যে এই কোম্পানিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, এটাকে একটা বিশেষ ক্ষমতা আইনের মতন একটা কালো আইন হিসেবে ব্যবসায়ীদের উপর এটা যদি প্রয়োগ করে, তাহলে ওই কোম্পানির করার কিছু থাকবে না। এবারের কোরবানি ঈদে চামড়া খাতে প্রায় 400 কোটি টাকার বেশি ঋণ দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। তবে ব্যাংকগুলোর এই ঋণ পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন ট্যানারির মালিকরা। চামড়া সংগ্রহে বরাবরই ঈদুল আজহার আগে বড় অঙ্কের ঋণের যোগান দেয় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। গত বছর এ খাতে 4 ব্যাংক মিলে মোট ঋণ সীমা ছিল 365 কোটি টাকা। কাঁচা চামড়া কেনার জন্য সোনালী ব্যাংক গতবার প্রায় 66 কোটি টাকা ঋণ দিয়েছিল। জনতা ব্যাংক 150 কোটি টাকা, অগ্রণী ব্যাংক 96 কোটি টাকা এবং রূপালী ব্যাংক দেয় প্রায় 70 কোটি টাকা। এবছর সোনালী ও জনতা ব্যাংকের ঋণের পরিমাণ একই থাকলেও অগ্রণী ও রূপালী ব্যাংকের ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে। প্রস্তাব সাপেক্ষে এ ঋণের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। গতবার থেকে কমবে না, বাড়বে, এটা তো একটু টাইম দরকার আছে, টাইমের ব্যাপার আছে। হয়তো গতবারে যেগুলো আছে সেগুলোকে আমরা এখন ঋণও দিয়ে দেবো,
আর যেটা এনহ্যান্সমেন্ট আছে সেটা পরবর্তী পর্যায়ে আমরা এনহ্যান্সমেন্ট দেবো। কিন্তু এবার ব্যাংকগুলোর বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম হয়েছে বলে মনে করছেন ট্যানারি মালিকরা। আমাদেরকে এবছর আপনি বৃদ্ধি করবেন না কেন? আপনার এখন ওই যে আপনার যেটা 365 কোটি টাকা সেটাও শুনতেছি, আমাদেরকে বিভিন্ন ট্যানারি মালিকরা আমাদেরকে জানাচ্ছে যে আমাদের এন্টারপ্রেনাররা যে আপনার সেটাও কমানোর সম্ভাবনা আছে। ব্যবসায়ীরা বললেন ঋণের পরিমাণ না বাড়ালে তারা বেশি চামড়া কিনতে পারবেন না, ফলে অনেক চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। এই স্টকটা রাখার জন্য আমাদের ব্যাংক ফাইন্যান্স করবে এবং কাস্টমার অনুযায়ী, কাস্টমারের পজিশন অনুযায়ী। আর না হলে সন্দেহ একটাই, ভয় একটাই যে আমাদের গুড সিলেকশনের মালটা বাংলাদেশ থেকে পাচারও হয়ে যেতে পারে। চামড়া শিল্পে এখন মন্দা যাচ্ছে উল্লেখ করে এই শিল্পের উন্নয়নের স্বার্থে চাহিদা অনুযায়ী ঋণ পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ট্যানারি মালিকরা। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনৈতিকভাবে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি করা পুঁজিবাজারের স্থিতিশীলতা নষ্ট করবে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। এ ধরনের প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে সুপারিশ করেছে তারা। 2006 সালে শেয়ার প্রতি 10 টাকা ফেস ভ্যালু নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড। মাত্র 4 বছরের মাথায় এই কোম্পানি শেয়ারের মূল্য উঠে আসে সর্বোচ্চ 548 টাকা। আর এর সুযোগ নিয়ে শেয়ার বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালকেরা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে 2010-এর মার্চ মাসে মাত্র 20 কার্যদিবসে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ার প্রতি মূল্য 346 টাকা থেকে বেড়ে সর্বোচ্চ 450 টাকায় উঠে আসে। এই সুযোগে ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংস নামের এক উদ্যোক্তা প্রতিষ্ঠান 50 লাখ শেয়ার বিক্রি করে হাতিয়ে নেয় প্রায় 200 কোটি টাকা। শান্তা অ্যাপারেলস নামক অন্য এক উদ্যোক্তা একই সময়ে 1 লাখ শেয়ার বিক্রি করে। 2011 সালের 15 জুন থেকে 30 জুন পর্যন্ত লঙ্কা বাংলা ফাইন্যান্সের আরেক বিদেশি উদ্যোক্তা পরিচালক মোট 20 লাখ শেয়ার বিক্রি করে দেয়। লক্ষ্য করা যায় 2010-11 সালে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ার প্রতি মূল্য সর্বোচ্চ পর্যায়ে ছিল। আর প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির পর থেকেই শুরু হয় এর ধারাবাহিক পতন। লঙ্কা বাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালকদের মতো এমন শেয়ার বিক্রি পুঁজিবাজারে ধসের অন্যতম কারণ বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। যে বাজার ভালো হলেই প্রমোটার তার শেয়ারটা বিক্রি করে দিবে, তাহলে বিনিয়োগকারীর আস্থা ওই প্রমোটার এবং ওই কোম্পানির উপর কীভাবে থাকে বলেন আপনি আমাকে। সেই জন্য আমরা বলেছি ভাই আপনি আপনার শেয়ার বিক্রি করেন, কোনো অসুবিধা নেই, এটার কোনো আমরা বাধা দেবো না। কিন্তু এই জন্য আমরা ওই শেয়ারটা একটা ব্লক মার্কেটে বিক্রি করতে হবে, এটা পাবলিক মার্কেটে বিক্রি করা যাবে না। ভবিষ্যতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ব্লক মার্কেটে বিক্রি বাধ্যতামূলক করার পরামর্শ দেন তিনি। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিভাবে করবেন এটা ওনাদের ব্যাপার, বাট আমাদের আবেদন যে আমরা বলেছি এই কাজটুকু যদি আপনি ব্লক মার্কেটে করেন তাহলে কিন্তু বাজারের স্বচ্ছতা জবাব দিতে পারবে, বিনিয়োগকারীর আস্থা নষ্ট হবে না এবং বাজার স্থিতিশীল হবে না, এটা এবং করা খুবই জরুরি। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের নির্ধারিত বিষয় ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আরও কিছু মতামত আমাদের এসে চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী মুহুয়ার সাথে। মুহু, আপনার কাছে যাওয়ার আগে খালি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে আমি একটা সার্চ দিয়েছিলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতি সংক্রান্ত খবরের জন্য। আমার কাছে 15 সেকেন্ডে 8690টি এ সংক্রান্ত খবর দেখলাম। বিষয়টা আসলে নেহাত পুরনো নয়, এত বেশি। একটা মন্তব্য পড়ে শোনাতে চাই। সুমনা চৌধুরী বলেছেন সকল জালিয়াতদের কারেন্ট জাল দিয়ে ধরে পদ্মা নদীতে ফেলে দেওয়া উচিত, জেলে ঢুকালেও এরা জালিয়াতি করে বেরিয়ে আসবে। যাই হোক, আলমগীর হোসেন এটা জানিয়ে চলে যাবো আমাদের রুজমিলা হকের কাছে। তিনি আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন। আলমগীর হোসেন বলছেন টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে, বিশেষ করে যেসব শিক্ষার্থী এইসব কাজ করেছেন তাদেরকে ইঙ্গিত করে বলছেন। যাই হোক, রুজমিলা আমাদের সাথে যোগ দিয়েছেন। রুজমিলার কাছ থেকেই জানতে চাচ্ছি যে রুজমিলা আজকে কি কি খবর জানাবেন? আজকে সবচেয়ে বড় খবর হলো শেখ রাসেল আজকে শিরোপা জিতেছে ফেডারেশন কাপের, যেটি ঢাকায় মানে অনুষ্ঠিত সমস্ত টুর্নামেন্টের ভিতরে প্রথম শেখ রাসেল কোনো টুর্নামেন্টের শিরোপা জিতলো। এর আগে গত বছর স্বাধীনতা কাপে ফাইনাল উঠেছিল, কিন্তু শিরোপা হাতছাড়া হয়ে গিয়েছিল শেখ রাসেলের কাছে। ফেডারেশন কাপ ফুটবলের খবর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে অতিরিক্ত সময়ের খেলায় 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিতল শেখ রাসেল। প্রথমার্ধের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে গতি বাড়ায় শেখ রাসেল। নির্ধারিত সময় গোলশূন্য কাটলেও অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটে মাইক ওটাজারেরই গোলে এগিয়ে যায় শেখ জামাল। ম্যাচের মোড় ঘুরে দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফিরতেই এমিলির গোলে ম্যাচের সমতায় ফেরে শেখ রাসেল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সনি নর্দের গোলে ক্লাব প্রতিষ্ঠার ১৭ বছর পর শিরোপা ঘরে তোলে শেখ রাসেল।
জাতীয় ক্রিকেট লিগের খবর, রাজশাহী বিভাগের বিপক্ষে মাত্র 2.5 দিনেই জয় পেয়েছে ঢাকা বিভাগ। 127 রানের বড় ব্যবধানে জয় পায় ঢাকা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে 7 উইকেটে 295 রানে খেলতে নেমে 27 রান যোগ করতে অল আউট হয় মাহমুদুল্লাহর দল। 261 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 133 রানের বেশি এগোতে পারেনি রাজশাহী। বগুড়ায় চট্টগ্রাম বিভাগের প্রথম ইনিংসে 411 রানের জবাবে মার্শাল আইয়ুবের ডাবল সেঞ্চুরিতে ঢাকা মেট্রো 5 উইকেটে 509 রান সংগ্রহ করেছে। রংপুর ক্রিকেট গার্ডেনে সিলেটের বিপক্ষে 18 রানে পিছিয়ে আছে রংপুর। অন্যদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বরিশাল। শেষ দিনে তাদের দরকার 161। বিসিবির দেয়া নির্ধারিত তারিখে ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান জানিয়েছেন, বুধবার বিসিবির সভাপতির সঙ্গে কথা বলে তারা নিজেদের সিদ্ধান্তের কথা জানাবেন। বিপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে 21শে অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে দেশি ও বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করতে হবে, কিন্তু নির্ধারিত তারিখে কোনো দলই তাদের পাওনা পরিশোধ করেনি। বিপিএল সংক্রান্ত বিসিবির নির্বাহী কমিটির সিদ্ধান্ত হবে 24শে অক্টোবরের সভায়। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের পারিশ্রমিকের কাগজপত্র ঠিক করে রাখতে হবে। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। ফিরে যাচ্ছি মহুয়ার কাছে। মহুয়া, আপনার কাছে আর কি খবর রয়েছে? হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জালিয়াতি এই বিষয়ে আরো মতামত এসেছে। মীর একজন বলেছেন যে উচ্চশিক্ষার শুরুতেই যদি হয় জালিয়াতি চর্চা দিয়ে, তাহলে বিশ্বের সেরা দুর্নীতিবাজদের তালিকায় আমরা থাকবো না কেন? বেশ হতাশা এবং ক্ষোভের সাথেই বলেছেন মনে হলো। আর হাসান রনি তিনি যেটা বলছেন যে এটা তার কাছে মনে হচ্ছে এটা খুব কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, যেটা অবশ্য তিনি দেখতে চাইছেন না। তিনি চাইছেন যে সরকার যাতে এই বিষয়ে, বিশেষ করে দায়িত্বশীল বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যারা আছে তারা এই বিষয়ে সচেতন হবে, সেটাই তিনি কামনা করছেন। হোক, আমরাও তেমনটাই কামনা করতে পারি। আজকে সেরা মতামতটি জানিয়ে দিই। আজকের সেরা মতামতটি হলো সুমনা চৌধুরীর পাঠানো মতামত। তিনি বলেছেন, সকল জালিয়াতদের কারেন্ট চাল দিয়ে ধরে পদ্মা নদীতে ফেলে দেওয়া উচিত, জেলে ঢুকালেও এরা জালিয়াতি করে বেরিয়ে আসবে। সুমনা সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সারা দেশে কামাররা। দা, ছুরি, বটি সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি তৈরিতে তারা এখন ব্যস্ত। কুমিল্লা চকবাজারের কামারপল্লীর এই টুংটাং শব্দ জানান দেয় ঈদুল আজহার আর বেশি বাকি নেই। ভোরবেলা হতে কামারদের কাজ শুরু হয়, চলে গভীর রাত পর্যন্ত। মানিকগঞ্জে প্রায় 2 শতাধিক কামার রয়েছে। সারা বছর তারা লোহার তৈরি দা, বটি, কাঁচি ও কুড়াল সহ বিভিন্ন প্রকারের ছোড়া তৈরি করে থাকেন। কিন্তু কোরবানি ঈদকে সামনে রেখে এসব তৈরির ধুম বেড়ে গেছে কয়েক গুণ। অনেক কাজের চাপাটি, বটি, বড় জবাই ছুরি, 5 মাস ছুরি, ছোট ছুরি এগুলো বানাইতে হয়। দাম বেশি এমন অভিযোগ ক্রেতাদের থাকলেও বিক্রেতারা বলছেন উপকরণের দাম বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। দাম বেশি, কয়লার দাম বেশি, কর্মচারী বেতন বেশি, আমাকে তো করতে হয় না, যার কারণে বেশি আমরা বেশি নিতেছি। ঈদের আগে কাজ না থাকলেও এখন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করছেন মেহেরপুরের কামাররা। তবে কামাররা বলছেন কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় অধিক পরিশ্রম করেও লাভ হচ্ছে না তাদের। কাজ করে এমন একটা জুত হয়েছে না, এই কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, লেবার খরচ বেশি। একটা লেবার খরচ মাসে 9,000 টাকা দিতে হয়। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব মেক্সিকোর বাৎসরিক কুচকাওয়াজের ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমরা দুজন। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সব শেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন।